ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে পিএসসি ক্লার্কশিপ 2023-এর যে এক্সামটা হবে তার একটা প্র্যাকটিসের নাম্বার 2 করব। হ্যাঁ, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ম্যাথসের উপর 30টা কোশ্চেন থাকবে, এই টাইপের কোশ্চেনই তোমরা পরীক্ষায় পাবে। সেই জন্য বলবো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করো না বা একটু দেখে রেখে দিও না, ঠিক আছে? আমি বলবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু শিখতে পারবে বা এই টাইপের কোশ্চেন তোমরা অবশ্যই পরীক্ষা পাবে। ওকে, চলো লেটস প্র্যাকটিস। তার আগে বলবো সিশন একাডেমি চ্যানেলে তোমরা কি কি পাবে একটু দেখে নাও। এইখানে তুমি যদি ম্যাথ আর রিজনিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এখানে কি কি পাবে দেখো। ডেইলি শর্ট টেস্ট ম্যাথ জিআই এর উপর ইংলিশ ভার্সানে হয় কোশ্চেনগুলো, আর নিমেষে অঙ্ক ম্যাথ জিআই এর উপর সেটা বাংলা ভার্সানে হয় প্রতিদিন সকাল 9টায়, আর ডেইলি শর্ট টেস্টটা রাত 10টায়। ওকে, আর এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ থাকে এখানে বিভিন্ন আপকামিং এক্সামের উপর বেস করে বিভিন্ন এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ, যেমন পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস, ফুড এসআই, ডব্লিউবিসিএস ইত্যাদি ইত্যাদি। তারপর পিএসসির যে কোনো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন টাইপের কোশ্চেন কীরকম টাইপের এসেছিলো সেগুলোর সলভ থাকে। কর্মক্ষেত্র নিউজ পেপারের আপডেট কিছু থাকে। তারপর চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ থাকে, চ্যাপ্টার ওয়াইজ রিজনিং থাকে। স্টাফ সিলেকশন কমিশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ থাকে। ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ থাকে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন যারা নিচ্ছ তারাও দেখতে পারো, সেখানে প্রিভিয়াস ইয়ার আমি সলভ করে রেখেছি, আরও সলভ পেপার দেব, ঠিক আছে? আরও কিছু কিছু ফাস্টার ক্যালকুলেশন ট্রিক্সও পাবে। সেই জন্য বলবো যারা ম্যাথ রিজনিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ বা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো লেট স্টার্ট। আর বেশি কথা বলবো না, আমরা মূল পর্বে চলে যাই। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে চিনির বাজার দর 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই খাতে একই রাখতে চিনির বরাদ্দ কত হ্রাস করতে হবে। দেখো প্রথমে তার ধরো সাপোজ 100 ইউনিট ছিল, সেটা বেড়ে 25% যেহেতু বেড়েছে, কত বেড়েছে? 125 হয়েছে। এবার সেইটাকে হচ্ছে গিয়ে তোমাকে কমাতে হবে, কমিয়ে কত করতে হবে? 100 করতে হবে, ঠিক আছে? তাহলে এই 125 থেকে 100 করতে কত কমাতে হবে? 25 কমাতে হবে। কার উপরে 25 কমাতে হবে? 125-এর উপর। তাহলে আমাদের শতকরা কত হ্রাস করতে হবে? তাহলে 25/125 ইন্টু হচ্ছে গিয়ে 100, ব্যাস। 25 5-এ 125, 5 20 100, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে 20% হ্রাস করতে হবে। ওকে, তাহলে অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো। বলেছে কোনো সংখ্যা 35% 105 হলে ওই সংখ্যার কত শতাংশ 100 হবে, ঠিক আছে? মানে কি, তুমি এইভাবে আমরা ঐকিক নিয়ম যেভাবে করি সেভাবে ভাবো, ঠিক আছে? 105 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 35%। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 100 ইকুয়াল টু কত? ব্যাস, কত পার্সেন্ট সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা 35 3-এ কি 105, 5 3-এ 15, 3 3-এ 9, 1 10। হ্যাঁ দেখো, তাহলে এইটা থেকে এইটা যেতে হলে কি করতে হচ্ছে? ভাগ 3 করতে হবে। 105-কে 3 দিয়ে ভাগ করলে আমরা 35 পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা 100-কেও 3 দিয়ে ভাগ করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। 100-কে 3 দিয়ে ভাগ মানে হচ্ছে গিয়ে 33/1/3%, ঠিক আছে? তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। বলেছে একটি বইয়ের বাজার মূল্য 160 টাকা, কিন্তু 136 টাকায় বইটি বিক্রয় হলে ছাড়ের হার কত? দেখো তোমার এই যে 160 টাকা দাম ছিল বইটার, ঠিক আছে? 136 টাকায় সেটাকে বিক্রি করা হয়েছে, তাহলে ছাড় কত হয়েছে? তাহলে হচ্ছে কি তোমার এখানে দেখো 24 টাকা ছাড় হয়েছে। কার উপরে ছাড়? সবসময় বাজার মূল্যের উপর ছাড়। তাহলে 24 হচ্ছে গিয়ে 160 ইন্টু 100, ব্যাস এটাই হবে গিয়ে ছাড়ের হার। ওকে, তাহলে একটা শূন্য কেটে দাও, 4-এ কাটো, হ্যাঁ 4 6-এ 24 বা 8-এ কাটো, 8 3-এ 24, 8 2-এ 16 আর 2 5-এ 10, ঠিক আছে? তাহলে 5 3-এ 15%, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4। বলেছে স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/আওয়ার এবং অনুকূলে গতিবেগ 15 কিলোমিটার/ঘন্টা, প্রতিকূলে গতিবেগ কত? দেখো আমরা ধরো নৌকার বেগ সাপোজ যদি এক্স হয় আর স্রোতের বেগ যদি ওয়াই হয়, তাহলে আমাদের স্রোতের অনুকূলে মানে হচ্ছে গিয়ে তোমার ডাউন স্ট্রিম রেট কী হয় না হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর স্রোতের প্রতিকূলে আপস্ট্রিম রেট কী হয় না এক্স মাইনাস ওয়াই।
এখানে দেখো তোমার দেওয়া আছে কি, স্রোতের অনুকূলের গতিবেগটা দেওয়া আছে, মানে এক্স প্লাস ওয়াইটা দেওয়া আছে কত না হচ্ছে কি তোমার 15 দেওয়া আছে। আর কি দেওয়া আছে, স্রোতের গতিবেগ মানে ওয়াইটা দেওয়া আছে, ঠিক আছে, ওয়াইটা দেওয়া আছে কত 3। তাহলে তোমার চাই কি, স্রোতের প্রতিকূলে গতিবেগ মানে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই, তুমি এখানে ওয়াই বসিয়ে এক্সের ভ্যালু বের করে নিতে পারো, ঠিক আছে। ওয়াই যেহেতু 3, এখানে 3 বসিয়ে দাও, তাহলে এক্স কত পাবে, 15 থেকে 3 বাদ দিয়ে দিলে হচ্ছে কি 12। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে কি 12 মাইনাস 3 মানে হচ্ছে কি 9। এইভাবে করতে পারো। না হলে দেখো এত কিছু ভাবার দরকার নেই, জাস্ট যদি স্রোতের অনুকূলে গতিবেগ দেওয়া থাকে আর যদি স্রোতের বেগ দেওয়া থাকে তাহলে হচ্ছে গিয়ে সেইটা থেকে কত বাদ দেবে, 15 মাইনাস 3 ইন্টু 2 করে দেবে, ঠিক আছে। কারণ কি দেখো, এই যে প্রথমে একবার এইখানে আমরা এই শুধু এক্স বের করতে একবার 3 বাদ দিলাম না, একবার 3 বাদ দিলাম, আবার দেখো এক্স মাইনাস ওয়াই করার জন্য আবার একবার 3 বাদ দিলাম, তাহলে সেই স্রোতের গতিবেগটা দুবার বাদ দিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে এইভাবেও করতে পারো এক শর্টকাট, না হলে এমনি বেসিক ওয়েতে ভেবে করতে পারো, ওকে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হলো 9 কিলোমিটার পার আওয়ার প্রতিকূলে গতিবেগ, মানে অপশান এ অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো রুট ওভার 15,625 ইকুয়াল টু 125, তাহলে এইটার ভ্যালু কত। দেখো প্রথম এইটার ভ্যালু তাহলে 125 হয়ে গেল। এইটার ভ্যালু কত হবে, দেখো পয়েন্টের ডান দিকে 2 ঘর আছে, যখনই পয়েন্ট মানে বর্গমূল হবে তখন কি হবে না, পয়েন্টের ডান দিকে 1 ঘর হবে। দেখো ভ্যালুগুলো এই যে 15625, এইটার ভ্যালু তো 125ই হবে, শুধু জাস্ট পয়েন্টের এদিক ওদিক হবে, ঠিক আছে। তাহলে এইরকম হবে, তাহলে 12.5 হবে, ওকে। আর এইটা দেখো পয়েন্টের ডান দিকে 2 ঘর হবে, তাহলে এইটা এরকম হবে 1.25 হবে। ব্যাস এটাকে যোগ করে নাও, যা হবে অ্যান্সার। এখানে 0 বসিয়ে দাও, এখানে 0 বসিয়ে দাও, এবার যোগ করো, ঠিক আছে। 5 5 2 7, তারপরে হচ্ছে কি 5 2 7 একে 8, 2 একে 3, তাহলে 138.75 মানে অপশান সি অ্যান্সার, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6। বলেছে 512কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 512 মানে আমরা জানি কি 8 কিউব, 8 ইন্টু 8 ইন্টু 8, ঠিক আছে। আচ্ছা এর দেখো একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা। অনেকে কি করে আসবে বলো তো, 3টে 8 আছে, তাহলে 2টো আছে আর একটা 8 দিয়ে গুণ করে দিলে, কিন্তু না, ভুল কিন্তু ব্যাপারটা, ঠিক আছে। কারণ কি, এই যে দেখো এই যে 508, এই যে বাকি 8টা পড়ে থাকছে না, এর মধ্যে 4 ইন্টু 2 আছে, 4 তো অলরেডি পূর্ণবর্গ সংখ্যা, সেই জন্য এর সঙ্গে আর একটা 2 গুণ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে কিন্তু, তাহলে অপশান এ হবে এখানে অ্যান্সার, ঠিক আছে। আদারওয়াইজ তুমি কিভাবে করতে পারো, যদি এইখানে কনফিউজ হয়ে যাও তাহলে কি করবে, জাস্ট যে নাম্বার দেওয়া থাকবে, আমি ধরো 512 দেওয়া নেই, অন্য কিছু একটা নাম্বার দেওয়া আছে, তুমি 512 8-এর কিউব জানো বলে এইভাবে করতে যাচ্ছিলে, দরকার নেই। ধরো তুমি জানো, ধরো আমার 512 দেওয়া আছে, কী করবে, জাস্ট ফ্যাক্টর করো, ঠিক আছে। স্কোয়ার নাম্বার দিয়ে ফ্যাক্টর করতে পারো, সব থেকে ভালো হবে। দেখো যদি আমরা 4-এ কাটি, 4 1-এ 4, 4 2-এ 8, 4 8-এ 32, আবার 4-এ কাটো। আমরা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা করতে হবে বলেছি, তাহলে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ফ্যাক্টর করার চেষ্টা করব, ঠিক আছে। 4 3-এ 12, 4 2-এ 8, আবার যাবে 4-এ, 4 8-এ 32, আবার দিয়ে 4 দাও, 4 2-এ 8। দেখো তাহলে তোমার এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, শুধু এই দুইটার মানে জোড় থাকতে হবে, হ্যাঁ, মানে পূর্ণবর্গ সংখ্যার মাল্টিপল হিসাবে থাকতে হবে, বা এগুলোকে তুমি ছোটো ছোটো করে ভাঙতে পারো, 2 2 2 2 করে ভাঙলে অনেকগুলো 2 হবে, ঠিক আছে। এইগুলো যেহেতু অলরেডি পূর্ণবর্গ সংখ্যা, শুধু 2 থাকছে, এটা সিঙ্গেল, তাহলে এর সঙ্গে আরও একটা যদি 2 গুণ করে দিই, তাহলে এইটা আবার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার অপশান এ হবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। বলেছে কোনো সংখ্যার বর্গ থেকে 78-এর স্কোয়ার বিয়োগ করলে বিয়োগফল হয় এত, সংখ্যাটি কত। দেখো তোমাকে অঙ্কটা কোনো করার দরকার নেই, জাস্ট অপশান টেস্ট করো, তাহলে আমাদের যেটা হবে, ধরো এক্স স্কোয়ার, কোনো সংখ্যার বর্গ বলেছে, মানে এক্স স্কোয়ার মাইনাস 78-এর স্কোয়ার ইকুয়াল টু তোমার হবে কত, 6460, ওকে। এবার তুমি অপশান টেস্ট করো। প্রথম অপশানে ধরো 109 আছে, ঠিক আছে। তুমি যদি এখানে 109 নাও, 9-এর স্কোয়ার কত, 9 9
81, আর এখানে 28 64, মানে এর ইউনিট ডিজিট 1 হবে আর এর ইউনিট ডিজিট 28 64 4। দেখো 1 থেকে 4 ইকুয়াল টু তোমার তো মানে 11 থেকে 4, হ্যাঁ কত হবে 11 থেকে 7 4 11, মানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি 7 হবে তার ডিজিট, কিন্তু এখানে তো 0 আছে, 0 দরকার, তাহলে অপশান এ হবে না। পরেরটা দেখো 3, ঠিক আছে 3 স্কোয়ার মানে 9, 9 মাইনাস 4, 9 মাইনাস 4 করলে তো সে নট ইকুয়াল টু 0, তোমার তো 0 দরকার অ্যাকচুয়ালি ইউনিট ডিজিটটা, এখানে এটাও 0 হবে না। তারপরে দেখো এটা 2, তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 4, হ্যাঁ এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইটা যে 5 স্কোয়ার ছিল, 5 স্কোয়ার মানে 25, মানে 5 মাইনাস 4, সেখানেও দেখো নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে একমাত্র এই ক্ষেত্রে অপশান সিটা হচ্ছে কি অ্যান্সার হবে, ঠিক আছে। না হলে তোমাকে কি করতে হবে, এই 78 স্কোয়ার বের করতে হবে, করে এর সঙ্গে যোগ করতে হবে, করে তাকে বর্গমূল করতে হবে, অনেক টাইম চলে যাবে, ঠিক আছে। ওই জন্য লজিক্যাল হও, তাহলে দেখবে অনেক কম টাইম যাবে, ঠিক আছে। ওই জন্য আমার ক্লাসগুলো রেগুলার করবে, দেখবে অনেক লজিক দিয়ে আমি অঙ্কগুলো অনেক ইজি ওয়েতে সলভ করাই, সেই জন্য ক্লাসগুলো ফুল রেগুলার দেখার চেষ্টা করো, ঠিক আছে। হ্যাঁ অনেকে কি করো 2-4টা কোশ্চেন দেখে হ্যাঁ ছেড়ে দাও, মানে লিখে দাও, মানে সেভ করে রেখে দাও, সেভ ফর ওয়াচ মানে নেক্সট, মানে পরে সেভ ফর লেটার এরকম অপশান আছে, সেগুলোতে সেভ করে রেখে দাও, বা কেউ ডাউনলোড করে রেখে দাও, এইরকম করবে না, যে কাজটা করবে তখনই করো, ঠিক আছে। কাল করব বলে রেখে দিলে কোনো কাজ আর হবে না, ঠিক আছে। ওই জন্য বলবো ভিডিওটা যখনই দেখবে, যেহেতু তুমি সিরিয়াস ক্যান্ডিডেট প্রিপারেশান নিচ্ছ, আমি বলবো যে কোনো ভিডিও আমার দেখো বা অন্য কোনো যে কোনো স্যারের ভিডিও দেখো না কেন, ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে, তাহলে দেখবো অনেক কিছু শিখতে পারবে। ওকে, হয়তো তোমার জানা, কিন্তু দেখবে অন্য ওয়েতে একটা করছে, দেখবে অনেক ইজি ওয়েতে হয়ে যাচ্ছে, অনেক কম সময় লাগছে, ঠিক আছে। এইসব প্র্যাকটিস সিরিজ দেখার মেন উদ্দেশ্য হচ্ছে এইগুলো। ওকে চলো আর বেশি কথা বলবো না। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8, বলেছে কোনো সংখ্যার 1/3 সঙ্গে 1/8 গুণফল এত, ঠিক আছে। তাহলে ধরে নাও সংখ্যাটা ধরো এক্স, তাহলে 1/3 মানে x/3, আর হচ্ছে 1/8 মানে x/8, ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত বলেছে 864। ব্যাস, তাহলে আমাদের সংখ্যাটা কী হবে, x² ইকুয়াল টু 864 ইন্টু হচ্ছে গিয়ে 3 ইন্টু হচ্ছে 8, ঠিক আছে। এবার এইটাকে আমরা একটু ফ্যাক্টর করে নিই, ঠিক আছে, ফ্যাক্টর করে নিই। দেখো 864, ঠিক আছে। আমরা ধরো 16তে একবার বড় বড় করে করি, 16 5 80, আর 16 2 32, 16 3 48, 16 4 64, 4 64। আবার দেখো 9 9 6 54, এখানে হচ্ছে গিয়ে 2 3 6। ওকে, তাহলে এইটা মানে আমরা কি লিখতে পারি, 16 ইন্টু 9 ইন্টু, দেখো এইখানে একটা 2 আছে, ঠিক আছে, আর এই 8 থেকে একটা 2 নিয়ে নাও, বা এটা লিখে দাও 2 ইন্টু 3, এতটা হলো তোমার এই 864 ইন্টু 3 আছে, ইন্টু 8কে আমরা 4 ইন্টু 2 করে নিলাম। ওকে, এবার এইটাকে তাহলে এটা হচ্ছে x² ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু এর পূর্ণবর্গ মানে স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 16-র জন্য একটা 4 আসবে, 9-এর জন্য একটা 3 আসবে, এই 2 আর এই 2, দুটো 2 থেকে একটা 2 আসবে, এই 3 এই 3, এই দুটো 3 থেকে একটা 3 আসবে, তারপরে এইখানে 4, এই 4 থেকে তোমার একটা 2 আসবে, ব্যাস এটাকে গুণ করে যা হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। 4 3 12, আর এখানেও দেখো 3 2 2, মানে এখানেও 12 12 12 144 হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, সরি 144 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, বলেছে প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত, ঠিক আছে। সবসময় মনে রাখবে মিডিল নাম্বারটাই হচ্ছে এভারেজ, ঠিক আছে। প্রথম 48টি জোড় সংখ্যা মানে কি বলো তো, প্রথম 48টি জোড় সংখ্যা মানে হচ্ছে গিয়ে তোমার এরকম 2, তারপরে 4, হ্যাঁ, তাহলে টোটাল লাস্ট নাম্বারটা কত হবে 96, ঠিক আছে। এদের মিডিল নাম্বার কত হবে, মানে 48টা নাম্বার, ঠিক আছে, তার মিডিল নাম্বারটা কত হবে, 48/2 করো, 48/2 মানে হচ্ছে গিয়ে 24, ঠিক আছে, মানে 24তম যেটা জোড় সংখ্যা সেটাই হচ্ছে গিয়ে না প্রথম 48টি জোড় সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, যেহেতু তোমার জোড় সংখ্যা বলেছে
48টা যেটা তাদের মিডিল নাম্বার কত হবে? 48 মানে কি, এদিকে ধরো 24টা থাকছে আর এইদিকে 24টা, তাদের যে মিডিল নাম্বার, ঠিক আছে, এইটা হবে গিয়ে তোমার এভারেজ। হ্যাঁ, তাহলে দেখো 24তম নাম্বার কি হচ্ছে 48, তারপরে থাকবে মানে 24তম নাম্বারটা হচ্ছে গিয়ে মানে এই যে জোড় সংখ্যা 2 4 6 এরকম করে লিখলে তোমার 24তম নাম্বারটা আসবে 48, তারপরে 25 26তম নাম্বার হবে গিয়ে তোমার 50। ঠিক আছে, এই দুটোর মাঝখানেরটাই হবে গিয়ে তোমার এভারেজ যদি জোড় সংখ্যক নাম্বার হয়। তাহলে এই দুটো 48 আর 50-এর মাঝখানে কি 49, তাহলে এখানে অ্যান্সার হবে 49, মানে অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, আদারওয়াইজ তা তোমাকে কি করতে হবে না, তোমাকে এরকম করে এইভাবে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে কিভাবে করবে দেখি বলিয়ে দিচ্ছি। দেখো নাম্বারগুলো প্রথমটা কি 2 4 6 এরকম করে, লাস্ট নাম্বার কত 96। ঠিক আছে, জোড় সংখ্যা 48টা হয়ে গেল। তাহলে আমাদের এমনি যোগ করে তুমি 48 দিয়ে ভাগ করবে, এদের সমষ্টি কি? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা নয়, পরপর নাম্বার আছে কতগুলো। আমাদের এমনি ধরো একটা এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রকৃতির যোগফলের ফর্মুলা কি? n/2 ইন্টু a প্লাস এল, ফার্স্ট পথ প্লাস লাস্ট পথ। ঠিক আছে, তাহলে n মানে আমাদের এখানে 48 বাই হচ্ছে কি 2 ইন্টু এ হচ্ছে ফার্স্ট পথ কত 2, লাস্ট পথ হচ্ছে গিয়ে তোমার 96, 96 আর 2 কত 98। ঠিক আছে, এটা গেল আমাদের যোগফল। এবার যেহেতু বলেছে গড়, তাহলে একে 48 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে এবার ভাগ করো, 48 কেটে গেল আর 2 কাটো, দেখো 2 4 8, 2 9 18, 49 হলো না অ্যান্সার। ঠিক আছে, তোমরা এইভাবেও বের করতে পারো যোগফল করে 48 দিয়ে ভাগ করে। আদারওয়াইজ আমি যে কনসেপ্টটা বললাম, ঠিক আছে, হ্যাঁ, যেহেতু 48টা সংখ্যা, তাহলে এদিকে 24টা থাকবে, ওদিকে 24টা থাকবে, এই 24 আর 24-এর মাঝখানে যে নাম্বারটা সেটাই হবে তোমার এভারেজ। সবসময় মিডিল নাম্বারটা এভারেজ হয় যদি কনজিকিউটিভ নাম্বারের কথা বলা থাকে। ঠিক আছে, কনজিকিউটিভ জোড় সংখ্যা, কনজিকিউটিভ এমনি ন্যাচারাল নাম্বার, কনজিকিউটিভ অড নাম্বার, তার মিডিল নাম্বারটা এভারেজ হবে, মনে রাখো। তাহলে এদিকে 24, এদিকে 24, 24তম এদিকে 48, আর ওইদিকে 24-এর প্রথমটা কত 50, তাদের মিডিল 48 আর 49-এর মিডিল হচ্ছে 49। ঠিক আছে, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10, বলেছে এর বেতন বি এর বেতনের চেয়ে 20% কম, যার রেসপেক্টে তাকে মানে তাকে 100 ধরে নাও। তাহলে এখানে বি ইকুয়াল টু আমরা ধরে নিলাম 100, তাহলে এ কত হবে? দেখো 20% কম বলেছে, তাহলে এর হচ্ছে কি 80 হবে। এবার বলেছে বি এর বেতন এর বেতনের চেয়ে যার রেসপেক্টে সেটা হচ্ছে কি নিচে হবে, এর চেয়ে বলেছে, তাহলে নিচে হচ্ছে 80। কত বেশি না হচ্ছে গিয়ে দেখো 80টা বি এর হচ্ছে 100, তাহলে 80 থেকে কত বেশি 20 বেশি, তাহলে 20/80 ইন্টু 100, এটাই হবে তোমার অ্যান্সার। 20 4 80, 4 25 সঙ্গে 100, তাহলে ইকুয়াল টু 25% বেশি, 25% মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11, বলেছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত বাড়বে? জাস্ট সাকসেসিভ ইনক্রিজ। আমাদের ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই প্লাস xy/100 ফর্মুলা। তাহলে এখানে 20 + 20 + 20 ইন্টু 20/100, ব্যাস, এটা সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। আগে এইটা সিম্পলিফাই করে নাও, দেখো 2 দিয়ে 4 হবে আর দুটো শূন্য কেটে যাবে, তাহলে 4 এদিকে 20 20 40, 4 44% বাড়বে, 44% মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 12, বলেছে একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল, 15 দিন পর 600 জন অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? সবসময় এই টাইপের কোশ্চেন রিমেনিং ডেটার উপর, মানে এই যে 15 দিন পর 600 জন চলে গেল সেইখান থেকে ব্যাপারটা ক্যালকুলেশন হবে। ঠিক আছে, দেখো 15 দিন পর, তাহলে কত দিনের খাবার মজুদ ছিল আমার 60 দিনের, তাহলে এখন আর কত দিনের খাবার মজুদ থাকলো 60 - 15 মানে হচ্ছে কি তোমার 45 দিনে। ওকে, এবার 45 দিনের কতজনের খাবার মজুদ ছিল? 1600 জনের। ঠিক আছে, 1600 জনেরই তো তোমার 60 দিন খেত। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 1600 জনের আর আমার কতদিন বাকি, 1600 জনের কতদিন বাকি আছে? 45 দিন চলতো ওই খাবারটা, সেইটা এবার যে 600 জন চলে গেছে, তাহলে বাকি থাকছে কত? 1600 জনের 600 জন চলে গেছে, মানে আর 1000 জন আছে। এই 1000 জনের এই অ্যামাউন্ট খাবারটা কতদিন চলবে? ব্যাস, তাহলে 1000
ইন্টু হচ্ছে এক্স, ব্যাস এখান থেকে এক্সের ভ্যালু বের করবে যা, সেটাই হবে অ্যান্সার। তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও, এদিক ওদিক কাটলো, তারপরে হচ্ছে গিয়ে 2-এ কাটো বা 5-এ কাটো, 5-2-এ 10, 5-9-এ 45 আর 2-8-এ 16, তাহলে হচ্ছে এক্সের ভ্যালু 9-8-এ 72, 72 দিন চলবে তাহলে অবশিষ্ট খাবারে। হ্যাঁ, আর কতদিন চলবে না 72 দিনে, 72 দিন, অপশান ডি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 13, বলেছে দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য হচ্ছে 363 টাকা। দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত? দেখো সাপ্তাহিক মজুরি, দুজনের সাপ্তাহিক মজুরির অনুপাত হচ্ছে 4:7। এবার দেখো সাপ্তাহিক মজুরির পার্থক্য দেওয়া আছে, মানে একজনের 4 ইউনিট আর একজনের হচ্ছে 7 ইউনিট, এদের 7 ইউনিট, এদের ডিফারেন্স কত? 3 ইউনিট। সেই 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে দেখো 363 টাকা। ওকে, তাহলে দুজনের মোট সাপ্তাহিক মজুরি দেখো, এর 4 ইউনিট আর এর হচ্ছে 7 ইউনিট, 7-4 11 ইউনিট, তাহলে 11 ইউনিটের ভ্যালু কত? সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, 3 ইন্টু কত করলে এইটা হচ্ছে 3-1-এ 3, 3-2-এ 6, 3-1-এ 3, সরি, তাহলে হচ্ছে গিয়ে তুমি 11-র সঙ্গে 121 গুণ করে দাও, মানে 11-র কিউব হবে যেটা, সেটাই অ্যান্সার। ঠিক আছে, 1331 হচ্ছে কি অ্যান্সার, এত টাকা, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14, বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার হলে স্রোতের প্রতিকূলে 49 কিমি যেতে কত সময় লাগবে? জাস্ট কি ডিস্ট্যান্স বাই হচ্ছে স্পিড, ডিস্ট্যান্স কত? 49। এবার স্পিডটা দেখো স্রোতের প্রতিকূলে বলেছে, স্রোতের প্রতিকূলে রিলেটিভ ভ্যালোসিটি হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে 10, নৌকার বেগ হচ্ছে স্থির জলে নৌকার বেগ 10 মাইনাস হচ্ছে স্রোতের বেগ মানে -3, ব্যাস, তাহলে 49 বাই হচ্ছে গিয়ে 7, তাহলে 7 ঘন্টা লাগবে, 7 ঘন্টা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, বলেছে কোনো সংখ্যাকে 3-এর 10 দিয়ে গুণ করলে গুণফল মূল সংখ্যার থেকে 21 কম হয়। ঠিক আছে, ধরে নাও সংখ্যাটা হচ্ছে কি এক্স, ঠিক আছে, তাকে 3-এর 10 দিয়ে গুণ করছে, কোনো সংখ্যাকে 3-এর 10 দিয়ে গুণ করলে তাহলে এত ইন্টু 3-এর 10 বলেছে করলে যেটা হয় সেটা হচ্ছে গুণফল মূল সংখ্যার থেকে 21 কম বলেছে, তাহলে মূল সংখ্যা হচ্ছে কি তোমার এক্স, তাহলে এক্স মাইনাস দিস ইকুয়াল টু হচ্ছে কি 21, তাই না? তাহলে হচ্ছে কি দেখো 10x মাইনাস 3x মানে অ্যাকচুয়ালি 7x ইকুয়াল টু এই 10টা ওইদিকে গুণ হয়ে 210 হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 7-3-21 30। ঠিক আছে, তাহলে সংখ্যাটা হচ্ছে কি না 30, মানে অপশান এ অ্যান্সার। ওকে, কিছু কিছু জিনিস সব আমরা লজিক ভেবে করবো না, এমনি বেসিক ওয়েটাও আমরা ভুললে চলবে না। ঠিক আছে, বেসিক ওয়ে তুমি তো করো। এরপরে আছে কোশ্চেন নাম্বার 16, বলেছে 3 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 12 বছর, তাদের বয়সের অনুপাত 3:4:5 হলে বড় ছাত্রটির বয়স কত? আচ্ছা, 3 জনের বয়সের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, তাহলে ধরো একজনের 3 ইউনিট আর একজনের 4 ইউনিট আর একজনের 5 ইউনিট, তাহলে এদের টোটাল কত ইউনিট গড় বের করে নিই। 4 3 7 5 12, 12 বাই হচ্ছে কি 3, 12 বাই 3 মানে হচ্ছে কি 4, এই 4 ইউনিটটা হচ্ছে গড় বছর, তাহলে এই 4 ইউনিটের ভ্যালুই বলেছে 12 বছর। দেখো 3 জনের বয়সের গড় বলেছে 12 বছর, ঠিক আছে, তাহলে 4 ইউনিট ইকুয়াল টু 12 বছর। এবার বড় ছাত্রটির বয়স কত? বড় ছাত্রটি মানে হচ্ছে কি 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? ব্যাস সেটাই হবে অ্যান্সার। 4 × 3 করলে 12 হচ্ছে গিয়ে, তাহলে 5 × 3, 5 3 15 বছর হবে গিয়ে বড় ছাত্রটার বয়স 15 বছর, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17, কি বলেছে দেখো 40 থেকে 200-র মধ্যে 7-এর গুণিতকগুলির সমষ্টি কত? দেখো আমরা একটু আগে বের করলাম, মানে হচ্ছে গিয়ে মানে যোগফলের সমষ্টি কি, মানে এটা তো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা হচ্ছে সমান্তর প্রগতির যোগফলের ফর্মুলা কি? n/2 × a + l। ওকে, তাহলে আমাদের n এখানে কতগুলো সেটা বের করতে হবে, a l এগুলো সব বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো কি করে আসবে, এ হচ্ছে গিয়ে তোমার 40-এর পর প্রথম 7-এর মাল্টিপল কে? 40-এর পর প্রথম 7-এর মাল্টিপল হচ্ছে 7 6 42, মানে 42, এটা হচ্ছে গিয়ে 42 হয়ে গেল, ঠিক আছে। এবারে 200-কে তুমি 7 দিয়ে ভাগ করো, 200-কে 7 দিয়ে ভাগ করো, 7 2 14 আর থাকছে কত 6,
শূন্য, 7 8 56, 7 9 63, তাহলে 7 8 56, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে তোমার 4, মানে 200 থেকে 4 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 200 থেকে 4 বাদ 196, তাহলে লাস্ট পথটা আমাদের এই সিরিজের কত হচ্ছে 196, তাহলে এ পেয়ে গেলাম, এল পেয়ে গেলাম। এবারে এন নাম্বার, কতগুলো নাম্বার হচ্ছে দেখো, তোমার এই যে 42, তার আগে তো তোমার সেগুলো থেকে গেছে, সেগুলো বাদ দিয়ে দিতে হবে এই 28টা থেকে, ঠিক আছে, তাহলে এন এর ভ্যালু হবে গিয়ে 28 মাইনাস হচ্ছে গিয়ে দেখো তোমার হচ্ছে 7 6 42, এই 42টা হচ্ছে 6 নম্বর, তাহলে এখান থেকে ওই বাকি আগের 5টা বাদ দিয়ে দিতে হবে, তাহলে 5 বাদ দিলে হচ্ছে গিয়ে 23টা। ওকে, ব্যাস, তাহলে এন এর ভ্যালু পেয়ে গেলাম, এল সব পেয়ে গেলাম, ব্যাস বসিয়ে দিই। এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 23 বাই হচ্ছে গিয়ে 2 ইন্টু এ প্লাস এল, মানে এই দুটো যোগ করো, ঠিক আছে, 6 2 8 আর হচ্ছে গিয়ে 9 4 13 13 3 আর হচ্ছে গিয়ে 1 1 2 238, এবারে গুণ করো, এই কাটাকাটি করো, 2 এ 2 1 2 2 1 2 2 9 18, ঠিক আছে, 9 3 27, ইউনিট ডিজিট 7 হবে, আচ্ছা সবগুলোতেই 7 আছে, তাহলে গুণ করে ফেলো, আর কি করবে, ঠিক আছে, বা এটাকে এমনি কাঁচা অ্যাপ্রক্সিমেট দেখো না, তোমার এটাকে যদি সাপোজ 119 তো 120 ভাবো, তাহলে 12 দিয়ে গুণ করো, ঠিক আছে, 12 3 36 6, 12 2 24, 25 26 27, মানে এইরকম, মানে এইরকম হচ্ছে 2760 কাছাকাছি, 2760, দেখো 27 দিয়ে স্টার্ট হয়েছে, এই অপশান এ হবে অ্যান্সার, নাহলে গুণ করে নিতে পারো, কিচ্ছু দরকার নেই, যদি অত কনফিউজড হয়ে যাও তাহলে 119 23 দিয়ে গুণ করো, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে 3 9 27 7, আর হচ্ছে কি 3 1 3 2 5 3, আর 2 1 2 9 18 8, হাতে 1, আর হচ্ছে কি 2 1 2 1 3 আর 2 1 2, ব্যাস দেখো 7 8 5 13 3, হাতে 1, হ্যাঁ 3 3 6 1 7, দেখো 2 7 3 7 বেরিয়েছিল কি না, ঠিক আছে, ওই জন্য অ্যাপ্রক্সিমেশন ইউজ করো, দেখবে অনেক তাড়াতাড়ি, তাহলে এই গুণ করতে হবে। ওকে, আমি কিভাবে করলাম, জাস্ট একে একটু বাড়িয়ে নিলাম, ঠিক আছে, 120 করে নিলাম, 12 দিয়ে আমার গুণ করতে সুবিধা, 12কে নামতা জানি আমরা, ঠিক আছে, সেখানে দেখলাম এইটা, তাহলে এর থেকে ছোট হবে নাম্বারটা, আমরা যেহেতু 119কে বাড়িয়েছি, গুণফলটা আমাদের বেশি হয়েছে, কিন্তু 119 গুণফল একটু ছোট হবে, মানে এর থেকে ছোট হবে, এর থেকে ছোট কোনটা আছে, অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18, বলেছে 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা হলে সুদের হার কত। দেখো এটা তোমরা এমনি সেই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে যাবে না, জাস্ট কনসেপ্ট কি, আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে কি, সুদের হার মানে কি, 100 টাকার 1 বছরের সুদ, এখানে 100 টাকা 3 বছরের সুদ দিয়েছে হচ্ছে 36 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে, 36/3 মানে হচ্ছে 12 টাকা, তাহলে 12% হবে রেট অফ ইন্টারেস্ট, মানে অপশান বি অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 19, বলছে একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, ঠিক আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে 1 টাকার মুদ্রার সংখ্যা কটি, ঠিক আছে। আচ্ছা তুমি দেখো এখানে মূল্যের অনুপাত বলেছে, ঠিক আছে, 1 টাকার মুদ্রার সংখ্যা, সাপোজ তাহলে ধরো সাপোজ এখানে তাদের মূল্যের, আচ্ছা মানে 1 টাকায় কত টাকা আছে, যত টাকা আছে, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে 50 পয়সায় যত টাকা আছে, তাদের রেশিও হচ্ছে 3:5, ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও তুমি 1 টাকার মুদ্রা সাপোজ ধরো এক্সটা ছিল, ঠিক আছে, 1 টাকার মুদ্রা এক্সটা, তাহলে 50 পয়সার মুদ্রা কটা থাকবে, তোমার হচ্ছে কি 52 মাইনাস এক্স, ব্যাস। ওকে, এবার হচ্ছে গিয়ে তোমার তাদের মূল্যের অনুপাত, তাহলে হচ্ছে গিয়ে তোমার এর মূল্য 1 টাকা যদি এক্সটা হয়, তাহলে টোটাল কত টাকা আছে, তাহলে এক্স ইন্টু 1, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে তোমার 50 পয়সার মুদ্রা যদি 52 মাইনাস এক্সটা হয়, তাহলে কত টাকা, একে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এত ইস টু 52 মাইনাস এক্স বাই হচ্ছে গিয়ে 2, সেইটারই রেশিও দেওয়া আছে, দেখো হচ্ছে 3:5, ব্যাস, এখান থেকে এক্সের ভ্যালু বের করো, তাহলে এটা হয়ে গেল 2x বাই হচ্ছে 52 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 3/5, তাহলে হচ্ছে গিয়ে
5 2 10 আর এখানে হচ্ছে গিয়ে ওইটা ওইদিকে যাবে, মানে 10 3 13, 13x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 52 ইন্টু হচ্ছে গিয়ে 3। ওকে, তাহলে 13 4 52, তাহলে x ইকুয়াল টু 4 3 12। তাহলে 1 টাকার মুদ্রা আছে কটা? 12টা, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি ধরে নিলাম যে 1 টাকার মুদ্রা হচ্ছে এক্সটা, 50 পয়সার মুদ্রা তাহলে 52 মাইনাস এক্সটা। ঠিক আছে, একটা 1 টাকার মুদ্রা মানে হচ্ছে 1 টাকা, তাহলে এক্সটা 1 টাকার মুদ্রা মানে কত টাকা? এক্স ইন্টু 1 টাকা। আর হচ্ছে কি একটা 50 পয়সা মানে কি? মানে হচ্ছে কি হাফ টাকা। ঠিক আছে, তাহলে এতগুলো মানে এত ইন্টু হাফ মানে 52 মাইনাস এক্স বাই 2, বা এই দুটো রেশিও হচ্ছে 3:5, সেখান থেকে এক্সের ভ্যালু বের করে নিলাম। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 20। দেখো কি বলেছে, এত এর সরলতম মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো যেটা দেওয়া আছে পাওয়ারের নেগেটিভ আছে, তাহলে প্রথমে এটাকে আমরা পজিটিভ করে নেব, করে পজিটিভ করতে হলে কি উল্টে নেব, তাহলে এইটা হয়ে গেল 125 বাই হচ্ছে গিয়ে 8। ওকে, এত টু দি পাওয়ার কত হয়ে গেল? 4/3 ইকুয়াল টু, এবার 125 মানে কি 5-এর কিউব, আর এইটা 8 মানে আবার কি মানে হচ্ছে 2-এর কিউব, তাহলে এটা 5/2 হোল কিউব। এটা হচ্ছে ভিতরের পাওয়ার, আবার বাইরের পাওয়ার ছিল 4/3, তাহলে এত ইন্টু 4/3। বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার গুণ হয়ে গেল, 3 3 কেটে গেল। এবারে হচ্ছে গিয়ে তোমার 5^4 বাই হচ্ছে গিয়ে 2^4। ওকে, তাহলে হচ্ছে কি 5^4 কত হবে? হ্যাঁ, কিন্তু 5^4 মানে হচ্ছে 5 স্কোয়ার, দুটো 25 25 625, আর হচ্ছে গিয়ে 2^4 মানে 16, তাহলে 625/16 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। এবিসি যৌথ ব্যবসায় যথাক্রমে 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা মূলধন বিনিয়োগ করলে এর লভ্যাংশ 75 টাকা হলে সি এর লভ্যাংশ কত? আচ্ছা, তিনজনের হচ্ছে গিয়ে দেখো টাকাগুলো সমান সময় খেটেছে, তাহলে ওদের যে মূলধনের রেশিও যা হবে তাহলে লভ্যাংশের রেশিও তাই হবে। ঠিক আছে, মানে ওদের ক্যাপিটাল রেশিও যা, প্রফিট রেশিও তা। তাহলে ক্যাপিটাল রেশিও কত পাচ্ছ দেখো, আমি দুটো করে শূন্য সবার বাদ দিয়ে দিলাম, মানে 10:12:14, মানে একে আবার কাটাকাটি করো, 2 2 5 10, 2 6 12, 2 7 14, এটা হচ্ছে ক্যাপিটাল রেশিও, বা হচ্ছে গিয়ে মানে ক্যাপিটাল রেশিও ইকুয়াল টু প্রফিট রেশিও। আমরা পেয়ে গেলাম কত? এইটা বলছে এর লভ্যাংশ 75 টাকা, মানে এই 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 75 টাকা। তাহলে সি এর লভ্যাংশ মানে 7 ইউনিট ইকুয়াল টু কত? 5 ইন্টু কত করলে 75 হচ্ছে? 5 ইন্টু 15, 15 5 75, তাহলে এখানে 7 ইন্টু 15 করে দাও, 15 7 105, 105 হচ্ছে গিয়ে সি এর লভ্যাংশ, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। বলেছি পরপর যে কোনো দুটি সংখ্যার গুণফল সর্বদা কত দ্বারা বিভাজ্য? দেখো পরপর যে কোনো দুটো সংখ্যা, হ্যাঁ তুমি প্রথম দুটো সংখ্যা নাও, 1 আর 2 গুণ করলে কত হচ্ছে? 2, সেটা হচ্ছে কি 2 দ্বারা অবভিয়াসলি ভাগ যাবে। দেখো অপশানে 2ও আছে, ব্যাস এটাই অ্যান্সার, আর ভাবার দরকার নেই। পরপর দুটো সংখ্যা মানে কি তার মধ্যে একটা তো জোড় সংখ্যা থাকবে, জোড় সংখ্যা মানে তার মধ্যে 2 আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। যদি 30 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 720 টাকা মজুরি পায়, তাহলে 45 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে কত টাকা মজুরি পাবে? তাহলে এটা আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো কি, M1T1/W1 ইকুয়াল টু M2T2/W2। ঠিক আছে, তাহলে M1 হচ্ছে 30 জন, T1 মানে 8 ঘন্টা, হ্যাঁ মজুরি কত? 72 টাকা, বাই W1 মানে হচ্ছে 720 ইকুয়াল টু 45 জন দৈনিক 6 ঘন্টা করে বাই হচ্ছে গিয়ে কত? ব্যাস, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন, এটার ভ্যালু বের করবো, কাটাকাটি করে নিই। ঠিক আছে, 15 দিয়ে কাটো বা এই 0 0 কেটে দাও, 8 9 72, 3 3 9। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 6 3 18, 18 আর 45 গুণ করলে 18, মানে অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু হচ্ছে গিয়ে 18 ইন্টু হচ্ছে গিয়ে 45। ঠিক আছে, আচ্ছা 18 5 90 0, 18 4 72, আর 9 10 11, মানে 810 টাকা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কি বলছে দেখো কি বলেছে, বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভের পরিবর্তে 8.13% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, দেখো
তাহলে হচ্ছে গিয়ে আগে আমরা এটাকে ইয়েতে কনভার্ট করি। দেখো 10% লাভ, 10% হচ্ছে লাভ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/10। ওকে, মানে প্লাস 1/10 যেহেতু লাভ। আবার বলেছি এইটা তোমার 8/1/3% হচ্ছে কি ক্ষতি। ক্ষতি মানে হচ্ছে গিয়ে মাইনাস 8×3 = 24, 25/3 মানে হচ্ছে গিয়ে তোমার 25/300 কাটাকাটি করো, 5 5 25, 5 6 30 মানে হচ্ছে গিয়ে 1/12। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে মাইনাস 1/12। ওকে, এবারে আমরা এই নিচেরটাই যে 10 আর 12 এগুলো হচ্ছে গিয়ে সিপি, আমরা দুটোকে সেম করে নিতে হবে, যেহেতু একটাই দ্রব্য বলেছে। তাহলে এইটাতে 10 আছে, এইটাতে 12 আছে, 10 আর 12 এলসিএম কত, 60। তাহলে আমরা নিচেরটাকে আগে সেম করে নিই। ঠিক আছে, তাহলে প্রথমটাকে আমরা 6 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে প্লাস 6 হচ্ছে গিয়ে 60। আর এইটাকে আমরা 5 দিয়ে গুণ করে নিচ্ছি, মাইনাস 5/60। ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে আমরা ধরে নিলাম, তাহলে আমরা দেখো দুটোর ক্ষেত্রে সিপি আমাদের 60 হয়ে গেল। তাহলে এখানে সিপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 60 হয়ে গেল। এবার দেখো প্রথমে যখন 10% লাভে বিক্রি করছে, মানে কি তার সিপি হচ্ছে 60 ইউনিট, সে 6 হচ্ছে তার লাভ, তাহলে এসপি কত, 66। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো সিপি তার 60 ছিল, ঠিক আছে, সে 5 ক্ষতিতে বিক্রি করেছে, মানে 60 মানে সে 55-তে বিক্রি করেছে। ঠিক আছে, এই যে ডিফারেন্স 66 - 55, 11 ইউনিট, এই 11 ইউনিটের ভ্যালুই হচ্ছে 11 টাকা। ওকে, তাহলে তার সিপি চেয়েছিল, সিপি হচ্ছে 60 ইউনিট, 60 ইউনিটের ভ্যালু কত হবে, 60 টাকা। ব্যাস, সেটাই অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, তাহলে আমরা কিভাবে করলাম, প্রথমে 10%টাকে ফ্র্যাকশানে কনভার্ট করে নিলাম, 8/1/3% তাকেও ফ্র্যাকশানে কনভার্ট করলাম। এবার যেহেতু একটাই দ্রব্য সেই জন্য দুটোর সিপি সেম করে দিলাম, মানে নিচেরটা হচ্ছে সিপি, এখানে হচ্ছে গিয়ে 10 আর এখানে হচ্ছে 12, এই 10 আর 12কে সেম করে নিলাম। প্রথমটাকে 6 দিয়ে গুণ করে নিলাম লবহরকে, আর এটাকে 5 দিয়ে গুণ করে নিলাম লবহরকে। এবারে দেখো দুটোর ক্ষেত্রে সিপি 60 হয়ে গেছে। ওকে, প্রথম ক্ষেত্রে সে লাভে বিক্রি করেছিল, মানে তার এসপি কত হয়েছিল, 60 + 6 66, ওই জন্য প্লাস সাইন দিয়ে রেখেছে, দেখো যোগ করবে, আর মাইনাস সাইন হবে। দ্বিতীয় ক্ষেত্রে ক্ষতি হয়েছে, তাহলে 60 - 5 মানে 55। এই যে ডিফারেন্সটা, এই যে 66 থেকে 55 কমেছে, মানে এই 11 কমেছে 11 ইউনিট, সেই 11 ইউনিটের ভ্যালু 11 টাকা বলেছিল, 11 টাকা কম করাই বলেছিল না। তাহলে আমাদের সিপি হচ্ছে 60 ইউনিট, 60 ইউনিট ইকুয়াল টু 60 টাকা। ব্যাস, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 25। বলেছে যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চা 3/5 অংশ পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে, তবে 15 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে। তা জাস্ট ইউনিটারি মেথড বা উইকিং নিয়ম অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলে 21 মিনিটে ফিল আপ হয় কত, 3/5 অংশ। ঠিক আছে, তাহলে 15 মিনিটে ফিল আপ হবে কত, ব্যাস। তাহলে এত ইন্টু 15 বাই হচ্ছে কি 21। ওকে, কাটাকাটি করো, 3 7 21 আর 5 3 15, তাহলে 3 7 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 26। বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, যার উপরে সেটাকে 100 ধরে নাও। প্রথমে কি বলছিল, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে আমাদের এসপি ইকুয়াল টু আমরা ধরে নিলাম কত, 100। এবার যেহেতু ক্ষতি বলেছে, তাহলে সিপিটা অবভিয়াসলি কী হবে, তো বেশি হতে হবে, তবে গিয়েই তো ক্ষতি হবে। তাহলে সিপিটা কত হবে, 120 হবে, যেহেতু 20% ক্ষতি বলেছিল। ওকে, এবার ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ বা ক্ষতি। এবার তুমি ক্রয় মূল্য পেয়েছো 120, বিক্রয় মূল্য তোমার 100, তাহলে কি ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে, 20 ক্ষতি হয়েছে আউট অফ হচ্ছে ক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে যার রেসপেক্টে সেটা নিচে, মানে নিচে 120 ইন্টু 100, ব্যাস এটাই হবে গিয়ে ক্ষতি। ঠিক আছে, ক্ষতি, হ্যাঁ, মানে ক্ষতিই হবে, যেহেতু সিপি এত আর এসপি এত, ক্ষতি তো হবেই। তাহলে তোমার এটাকে কাটাকাটি করো যা হয়, তারপরে হচ্ছে কি 2 2 6 12, আর হচ্ছে গিয়ে আবার কাটো 2 3 6, আর এটা হচ্ছে 50, মানে 16/2/3% এত পার্সেন্ট কি ক্ষতি। ওকে, মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। বলেছে কোনো পরীক্ষায় অঙ্কে পাস করেছে 65%, বাংলায় পাস করেছে 55%, উভয় বিষয়ে ফেল করেছে 25%। আচ্ছা,
উভয় বিষয়ে ফেল করেছে 25%, তাহলে উভয় বিষয়ে পাশের শতকরা হার কত? আচ্ছা, এইটা দেখো তোমার উভয় বিষয়ে ফেল করেছে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু অন্যভাবে করব। দেখো এইটা যেহেতু উভয় বিষয়ে ফেল করে দিয়েছে, এটা যদি উভয় বিষয়ে পাস দেওয়া থাকতো তাহলে আমরা অঙ্কটা অনেকটা ইজি করে দিতাম। কিন্তু এখানে দেখো তোমার অঙ্কে দেখো আমি ফেলে বের করে নিই সবগুলো, ঠিক আছে। অঙ্কে পাস করেছে 65%, তাহলে হচ্ছে কি ম্যাথে ফেল করেছে কত? 100 মাইনাস 65, মানে হচ্ছে গিয়ে তোমার 35% অঙ্কে ফেল করেছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার বাংলায় ফেল করেছে কত না 100 মাইনাস 55, মানে হচ্ছে গিয়ে 45%। ওকে, আর উভয় বিষয়ে ফেল করেছে কত পেয়েছি? 25%। ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল করেছে কত হবে? 35 প্লাস 45 মাইনাস হচ্ছে গিয়ে দুটো যোগ করে তার থেকে ওটা কমন হচ্ছে 25টা বাদ দিয়ে দেবো, ব্যাস। ঠিক আছে, তাহলে এইখানে তোমার থাকছে 10, মানে 55%। এই 55% কি? এরা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল, অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট ফেল। ওকে, তাহলে 55% হচ্ছে অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল, তাহলে উভয় বিষয়ে পাস কি করে পাবো? 100 মাইনাস 55, যা হবে সেটাই অ্যান্সার, মানে 45%। এরা হচ্ছে উভয় বিষয়ে পাস, তাই তো চেয়েছিল, তাহলে অপশান সি হবে অ্যান্সার এখানে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। বলেছে আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 5% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি হলে ক্ষেত্রফলের পরিবর্তন কত? জাস্ট আমরা একটা ইনক্রিজ একটা ডিক্রিজ সেইভাবে করব, ঠিক আছে, বা একটা ডিক্রিজ একটা ইনক্রিজ ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। আমাদের ফর্মুলা কি? সেই ফর্মুলাটা একটু মনে করো। এক্স, হ্যাঁ, প্রথমটা ধরো মাইনাস, তারপরেটা হচ্ছে গিয়ে প্লাস, তারপরে যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে মোটের উপর মাইনাস হবে XY/100। এইটাকে ক্যালকুলেশন করা, যা হবে যদি প্লাস আসে তাহলে বৃদ্ধি হবে, মাইনাস আসলে হ্রাস হবে, ব্যাস। তাহলে প্রথমে হচ্ছে কি 5% হ্রাস, মানে -5 প্লাস 10 -5 ইন্টু 10 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 0.05 2 10, মানে এটা হচ্ছে 0.5। ঠিক আছে, তাহলে হচ্ছে এইখানে হচ্ছে গিয়ে তোমার 5 হবে, 5 মাইনাস 0.5 মানে হচ্ছে গিয়ে প্লাস 4.5 পাচ্ছি। প্লাস 4.5% মানে হচ্ছে কি বৃদ্ধি হচ্ছে, মানে 4.5% বৃদ্ধি, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। বলেছে একটি ক্লাবে যতজন সদস্য ছিল প্রত্যেকে ততগুলি 2 টাকা চাঁদা দেওয়ায় মোট এত টাকা চাঁদা ওঠে, ওই ক্লাবের সদস্য সংখ্যা কত? ধরে নাও ক্লাবের সদস্য সংখ্যা সাপোজ এক্স, প্রত্যেকে হচ্ছে ততগুলি 2 টাকা, মানে প্রত্যেকে হচ্ছে 2x করে 2 টাকা দিয়েছে। ঠিক আছে, ততগুলো 2 টাকা মানে x ইন্টু 2x। এইটার ভ্যালু হয়েছে টোটাল এত টাকা চাঁদা উঠেছে। কত হয়েছে না 14112, তাই তো 14112 এত টাকা চাঁদা উঠেছে, ব্যাস। তাহলে এখান থেকে x স্কোয়ার ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করে, 2 7 14, তারপরে হচ্ছে গিয়ে 0 2 5 10 2 6 12, ব্যাস। এর বর্গমূল করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এবারে হচ্ছে গিয়ে আমরা বর্গমূল করব। দেখো অপশান টেস্ট করতে পারো, নাহলে দেখো প্রথমে হচ্ছে গিয়ে 4 4 16, ইউনিট ডিজিট 6, এটা হতে পারে। 2 2 4, এর তো ইউনিট ডিজিট তোমার 6 আছে, তাহলে 72 হবে না। আবার দেখো 90 এর বর্গমূল তো সেই হবে না এইটা, তাহলে এইটাও হবে না। ঠিক আছে, এবার 64, 64 4 4 16, সেইটাও হতে পারে। ঠিক আছে, এবারে এই যে 6 6 6 36 আর 8 আসছে 64, দেখো 6 6 36 মানে 3600, তার কাছাকাছি। আর এটা 8 আসছে 64, হ্যাঁ, মানে 64 থেকে বড় হবে, মানে এখানে অ্যান্সার অপশান এই হবে। ওকে, তোমরা বর্গমূল করে দেখে নিতে পারো, 84ই হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 30। বলেছি একই মাপের কতগুলো ব্যারেল 720 লিটার নারকেল তেল এবং 450 লিটার সর্ষের তেল একত্রে না মিশিয়ে পূর্ণ করতে হবে, কমপক্ষে ব্যারেলের দরকার হয়। আচ্ছা, মানে এই যে দেখো একই মাপের ব্যারেল বলেছে না, প্রথমে তোমাদেরকে কি করতে হবে না 720 আর হচ্ছে 450-এর এদের গসাগু বের করে নিতে হবে বা HCF বের করে নিতে হবে। ঠিক আছে, আগে আমরা গসাগু বা HCF বের করি। এদের নিয়ম কি?
তোমরা এমনি বেসিক ওয়েতে না করে আমি যেভাবে বলছি করতে পারো। এই দুটোকে ডিফারেন্স বের করো, 720 থেকে 450 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 720 450, তাহলে এখানে 0 12 থেকে 5, হ্যাঁ 7 5 12, আর এখানে হচ্ছে গিয়ে 2 270। এবার দেখো 270 দিয়ে 720 কি ভাগ যাবে, দেখতে হবে, যদি না যায় একে ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে। দেখো 270 দিয়ে 27 দিয়ে 54, না যাবে না, হ্যাঁ তাহলে 270কে ফ্যাক্টর করো, তুমি একে 90 × 3 করতে পারো, ঠিক আছে। এবার 90 দিয়ে দেখো দুটোই ভাগ চলে যাবে, ঠিক আছে, কিন্তু 27 দিয়ে দুটো ভাগ যাবে না, তাহলে এখানে 90 হবে এদের HCF, ঠিক আছে। না হলে তোমরা এমনি ভাগ প্রক্রিয়ায় করতে পারো, নাহলে ছোট ছোট করে এলসিএম ওয়েতেও করতে পারো, ঠিক আছে। আচ্ছা আমি বের করলাম 90, এটা ঠিক হচ্ছে কিনা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো তুমি 720 আর হচ্ছে গিয়ে 450, একে আমরা এমনি ভাগ মানে ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে আমরা এলসিএম এইচসিএফ বের করছি। দেখো প্রথমে 9 দিয়ে ভাগ দিয়ে দাও, 9 8 72, তারপরে 9 5 45, এরপরে তুমি 10 দিয়ে দাও, মানে দুটোই যেতে হবে কিন্তু, হ্যাঁ 10 8 80 আর 10 5 50, তাহলে এই দিকেরগুলো হচ্ছে গিয়ে তোমার গসাগু, ঠিক আছে। আর এলসিএম যদি বলতো সবগুলো এইগুলো নিয়ে লসাগু হয়ে যেত, তাহলে 9 10 দেখো 90 হয়েছিল, ওকে। এবারে নাম্বার অফ ব্যারেল কি হবে না, হচ্ছে কি 720 বাই হচ্ছে গিয়ে 90 প্লাস হচ্ছে এদিকে 450 বাই হচ্ছে গিয়ে 90 করলে যা হবে, যোগ করো, এখানে 9 8 72 আর এখানে হচ্ছে গিয়ে 9 5 45, ঠিক আছে। তাহলে 8 + 5 মানে হচ্ছে কি 13টা ব্যারেল লাগবে, মানে অপশান ই অ্যান্সার, ওকে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ওকে। ভালো থাকবে, বাই।